ভাবে এই নির্বাচন পরবর্তী সময়ে পক্ষ বিপক্ষ যে মারামারি একটা মানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করেছিল। আমরা বলতে চাই যে অতীত থেকে আমাদের যে শিক্ষা আমরা যেটা দেখেছি, অতীতে কখনোই এই গণভোট হেনা ভোট এটা দিয়ে জাতির কোনো কল্যাণ হয়নি, কোনো মঙ্গল বয়ে আনেনি, বরঞ্চ আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ঠিক সেই একই পথে বর্তমান সরকারও হাঁটছে। আর তার চেয়ে বড় কথা হলো যে এই যে গণভোট আপনারা বলছেন, আমরা এখনও পরিষ্কার না। নতুন প্রজন্মের পক্ষ থেকে আমরা কেউই পরিষ্কার না আসলে গণভোট দিয়ে তারা কি করতে চাচ্ছেন। এই গণভোটে তো ভাই আমার জনগণের কোনো সুবিধার কথা বলা হয়নি। এখানে আমার চাল ডাল আদা রসুন তরি তরকারির দাম কমবে, আমার গ্যাসের দাম কমবে, আমার জনগণের যাতায়াতের গাড়ি ভাড়া কমবে, এরকম কিন্তু কিছু বলা হয়নি। এখানে বলা হয়েছে এই গণভোটে তাদের স্বার্থ হাসিল হবে। তাদের স্বার্থ হাসিল হবে কারা? যারা একটা জুলাই আন্দোলন করেছিল, আন্দোলনের নামে সেই আন্দোলন আপনারা দেখেছেন। আমরা তখন আশাবাদী ছিলাম যে এই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে একটা সুন্দর রাজনৈতিক পরিস্থিতি বা একটা পরিবেশ তৈরি হবে। আপামর জনগণ সামনে অন্তত কিছু না হলেও একটু স্বস্তির মুখ দেখবে। বিনিময়ে আমরা কি দেখেছি? সেই কোটা আন্দোলন এখন আমাদের নেত্রী বলেছিলেন এর আগের যে সেই কোটা তো এখন আমাদেরকে গোটা হয়ে চুলকাচ্ছে। সেই কোটা কি ছিল? তাদের প্রথম যে কথাটা ছিল যে কোনো ফ্যাসিবাদ থাকবে না এবং কোনো বৈষম্য থাকবে না। তো বৈষম্য আসলে কাকে বলে? সেই বৈষম্যটাই এখনও বুঝলাম না। তো বৈষম্য থাকবে না, বৈষম্য কাকে বলে? আপনারা আন্দোলন করেছেন, আন্দোলন করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণকে নির্যাতন, নিপীড়ন, মব এমন কোনো অনৈতিক কাজ নেই যে কাজটা এই জুলাই আন্দোলনের যোদ্ধারা করেনি। তাদের সেই অপকর্মগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদেরকে ক্ষমা করে দিয়ে রাজপুত্র বানানোর একটা পায়তারা চলছে। এই পায়তারার নাম গণভোট। এটা নতুন প্রজন্ম মনে করে। আমরা এই গণভোটে কোনোভাবেই যেহেতু এখানে জনগণের কোনো সুরাহা বা জনগণের জন্য কোনো সুবিধা পাচ্ছি না, সেহেতু আমরা এই গণভোটকে হ্যাঁ বা না কোনো দিকেই আমরা যেতে পারছি না, আমরা যাব না। বা নতুন প্রজন্ম এই গণভোটকে একরকম অ্যাভয়েড করবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আমরা কথা শুনব আমাদের একজন স্বাধীনতার সপক্ষের মানুষ এবং সত্যিকার অর্থেই যারা দেশকে ভালোবাসেন এমন একজন নিবেদিত মানুষ। সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা বিভিন্ন স্তরে তিনি চেষ্টা করছেন আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করে, এই বিষয়গুলোকে লালন করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। সেই প্রিয় মানুষ আমাদের অভিভাবক কবি সাইফুল ইসলাম চৌধুরীকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আসলে কি বলি, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন নিশ্চিতভাবে কিছু অন্যায় তো করেছিলই, এবং সেই অন্যায়গুলি পত্রিকায় এসেছে, টিভি মিডিয়া এসেছে বাধাহীনভাবে। আওয়ামী লীগের অন্যায়গুলিও কিন্তু টিভি মিডিয়া এসেছিল, পত্রিকায় এসেছিল, এবং সমস্ত বড় বড় পত্রিকা যারা সার্কুলেশন, সেই প্রথম আলো, ডেইলি স্টার, এসব নামি দামি পত্রিকা এসেছিল। যাই হোক, একটা আন্দোলন হলো, শেখ হাসিনা এটা একটা পরিকল্পিত আন্দোলন। আমি বাসায় যখন আন্দোলন চলছে, আমি বাসায় বলছিলাম যে এটা একটা ষড়যন্ত্রমূলক আন্দোলন। আমার ছেলেকে বলছিলাম, আমার মেয়েকে বলছিলাম, কিন্তু ওরা আন্দোলনের পক্ষে চলে গেছে, কিন্তু মাঠে নেমে গেছে। ওরা দেখছে ওইগুলি যে ছাত্রদের গুলি করে মেরে ফেলছে, ইয়াদের গুলি করে মেরে ফেলছে, ওদের চোখে দেখছে। এটা দেখে তারা কিন্তু খুব কিন্তু আমি বলছি অসম্ভব, এটা একটা পরিকল্পিত, পরে টের পাবা। তো আমি বলছি হয়তো এটা, কিন্তু আসলে পরে এখন দেশের জনগণ টের পাচ্ছে। এখন চারিদিকে বিভিন্ন ফেসবুক পেজে দেখছি যে মানুষ বলছে আগেও ভালো ছিলাম। ভালো কি মন্দের ভালো, ভালো এই ভালো না যে আওয়ামী লীগ একেবারে বেহেশতে করে দিছে। এখানেও অন্যায় করেছে দলের লোকরা, অন্যায়কে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে সৎ ছিল, এটা আমি এখনও বলবো, সবসময় বলবো। কিন্তু
ওনার অসততা হচ্ছে দলের লোককে উনি কোনো কিছুর জন্য শাস্তি দেয় নাই, বিচার করে নাই, কিছু করে নাই, এবং ওনার আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজনের জন্য বঙ্গবন্ধুও কিন্তু শেষ হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর মৃত্যুটাও এসেছিল আত্মীয় স্বজনদের কারণে, অন্যায় অবিচারের কারণে। আর শেখ হাসিনার সঙ্গে দুইটা যোগ হয়েছে, তার সঙ্গে দলীয় লোকদের অন্যায় অবিচার না দেখার জন্য, অন্যায়কে অন্যায় না বলার জন্য, কোনো শাস্তি না দেওয়ার জন্য। তাহলে পরিবর্তন হলো কি, শেখ হাসিনা বিদায় নিল, আমরা বললাম স্বৈরাচার। তাহলে স্বৈরাচার একটা কাঠামো দাঁড়িয়ে গেছে। স্বৈরাচারটা কি? সে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, সে কি কয় যে নিজের ইচ্ছে মতো দেশ শাসন করতে চাচ্ছে। তাহলে সেই জিনিসটাই যদি আবার যারা ক্ষমতায় আসে তারাই যদি করে, তাহলে আমরা কি বলবো যে স্বৈরাচার দূর হয়েছে? এই লোকরাই এখন ক্ষমতা আছে, ওরা সংবিধানের সংশোধন করতে চাচ্ছে। কীরকম সংশোধন? ওরা ৭১-এর চেতনার বিরুদ্ধে যাচ্ছে। ওরা যাচ্ছে ৭১-এর প্রতিটার বিরুদ্ধে, তারা একটা একটা করে দাঁড় করাচ্ছে। ৭ই মার্চের ভাষণকে তারা ওই কাউন্টার দিচ্ছে আর একটা ভাষণ দিয়ে, ওই ৬ দফাকে ১১ দফাকে কাউন্টার দিচ্ছে আরও ওইভাবে হুবহু বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন ঠিক সেইভাবে বলে বলে তারা ধারাগুলি দফাগুলি দিচ্ছে। আর কি করছে? ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে ২৪কে। ২৪ হলো একটা ইস্যু ভিত্তিক আন্দোলন, কোটা না মেধা, মানে যাদের মেধা তাদেরকে। আর এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে মুক্তিযোদ্ধাদেরকে ইয়া দেওয়ার কিনা, কিন্তু আমরা যদি দেখি যে সেই কোটা এখন বহুগুণে ফিরে এসেছে, তাহলে তো আমি বলতে পারি না যে আমরা ভালো ছিলাম, খারাপ ছিলাম, ভালো হয়েছি, তা না। আমরা খারাপ ছিলাম, আরও খারাপের হাতে চলে গেলাম। তাহলে এখন এই খারাপটাই চাচ্ছে, তাদেরকে আমরা হা ভোট দিই। এখন আমরা যে হা ভোট দিই, তারা কি করবে? দেশ সংবিধান থেকে মুক্তিযুদ্ধকে মুছে দিবে। সংবিধান থেকে মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে এই ২০২৪-এর একটি টাউটগিরি করে একটা আন্দোলন হয়েছে, সেই টাউটগিরির আন্দোলন, পরিকল্পিত আন্দোলন, সেই আন্দোলনগুলিকে তারা প্রতিষ্ঠিত করবে গঠনতন্ত্রের মাধ্যমে আমাদের জন্য পালনীয় বিষয় হিসাবে। আমরা তো ৭১-এর বিপক্ষে অন্য কাউকে দাঁড়াতে দিতে চাই না, ৭১-এর বিপক্ষে কাউকে চাই না। ৭১ এই ৭১ আমাকে একটা স্বাধীন দেশের সত্তা দিয়েছে, ২৪ আমাকে কিছুই দেয় নাই। বরং আমরা দেখছি যে আওয়ামী লীগের শাসনের চাইতেও এখনকার শাসন আরও খারাপ। আজকে সেই হাবড় চাচ্ছে, যে বলছে গতকাল পত্রিকায় বিবর এসছে যে এই দেশের মানুষ ফ্রড, যে তার দেশের নাগরিককে বিদেশের ইয়াতে পরিচিত করা যাচ্ছে যে ফ্রড হিসাবে, সে তো আরও বড় ফ্রড, সে তো আরও বড় ফ্রড। সে তো নিজেই তার জীবনের মধ্যে আছে। আমি আজকে পড়ে আসলাম, একজন লিখছে ফেসবুকের মধ্যে, যে উনি লিখছিল উনি যারা ইয়ারা প্রাইজ পেত কুইজের পত্রিকার সৌজন্য সংখ্যা পাওয়ার জন্য, ওদেরকে চিঠি দিয়ে আমি ঠিকানা পরিবর্তন করে ফেলছি, আমি এখন এই ঠিকানা আসছি, ইয়াটা এখানে পাঠাবেন, এবং তার কাছে আসতো, সে পড়তো। তাহলে তার ছোটোবেলায় সে কত ফ্রড, আর এখন তো বুড়া ভাম একটা, সে এমন ভাব করে কিছুই বুঝে না। মব হচ্ছে, কোনো জবাব নাই। একটা লোক খুন হচ্ছে, কোনো বক্তব্য নাই, কোনো অ্যাকশন নাই, কিচ্ছু নাই, কোনো কিছুই নাই। তাইলে আমরা ওদেরকে হা ভোট কেন দিব? আমরা ওদেরকে তো হা ভোট দিতে পারি না। হয় ভোট দেব না, অথবা না ভোট দিলে। কারণ একটা কথা বলা হচ্ছে, মন্ত্রীরা উপদেষ্টারা বলছে, তাদের ইনফ্লুয়েন্সিয়াল ইয়ারা বলছে যে না ভোট দিলে জবাবদিহি তো আদায় করবে তারা, কেন না ভোট দিল? তাইলে তো না ভোট করার দরকার কি, হ্যাঁ ভোট করার দরকার কি? বলো যে ঠিক আছে এটাই চলবে, অধ্যাদেশ জারি করে দাও, অধ্যাদেশ জারি করে দাও, এইভাবে চলবে। পরবর্তী নির্বাচনে যারা আসবে তারা অধ্যাদেশকে রাখবে নাহলে রাখবে না, এটা তাদের ব্যাপার। তোমার তো হা ভোট না ভোট করে কোটি কোটি টাকা করার দরকার নেই। বলতে কি বাধ্য করা হচ্ছে প্রচার করতে সরকারি অফিসে আদালতে। এখন বলছে নির্বাচন কমিশন অনেক দিন পরে যে করা যাবে না, কিন্তু ইতিমধ্যে ১২৪ কোটি টাকা হওয়া। এই দেশের শেখ হাসিনার আওয়ামী লীগের দোষ হচ্ছে কি, চুরি করছে আমলারা। যত চুরি হয়েছে ম্যাক্স 70% চুরি গেছে সামরিক বেসামরিক আমলাদের কাছে, চুরির টাকা। 15% পাইছে দলের লোকরা, আর 5% বিভিন্ন যারা খাবড়ায় নিতে পারে তারা, আর 10% কন্ট্রাক্টর। এই হলো চুরির হিসাব। এই আমলারাই কিন্তু বিদেশে টাকা পাচার করতেছে, এই আমলাদের সন্তানই বিদেশে পড়তেছে। কয়জন রাজনীতিবিদের সন্তান বিদেশে পড়তেছে? খুব কম। ওরাই যারা শেখ হাসিনার সঙ্গে থেকে
দুর্নীতি করছে তাদের সন্তানরা পড়তে পারে, কিন্তু সাধারণ যারা রাজনীতি চিন্তা করে, যারা রাজনীতি নিয়ে ভাবে, যারা দেশের কল্যাণ চায়, তারা তো এই জিনিসটা করে না। আর আপনি কি করছেন, মানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে ছড়ায় যাচ্ছে সারা দেশে। ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে পড়লেই ওই ছেলের যখন দেখেছে তার বন্ধুরা চলে যাচ্ছে বিদেশে, তখন সেও বাসায় প্রেশার ক্রিয়েট করে ওই বিদেশে যাওয়ার জন্য। বাইরে যাওয়া ছাড়া তার কাছে মনে হয় যে আর পড়ালেখা কোনো কিছুই না। আপনি যদি না দিতে পারেন, আপনার ছেলে ওই নেশার মধ্যে ঢুকে যাবে। এগুলি একটা পরিকল্পিত একটা চলতেছে আমাদের দেশে, যে ব্যবসা। এই ব্যবসাগুলিকে আগামীতে কে ঠিক করবে জানি না। আর একটা হলো যে আপনি প্রতিপদে সারা দেশে কদমে কদমে মাদ্রাসা পাবেন। এত মাদ্রাসা কেন, এত কেন, এটাও একটা চিন্তার বিষয়। কোভিডের সময় স্কুল বন্ধ ছিল, মাদ্রাসা খোলা ছিল। তাইলে মাদ্রাসা খোলা থাকার কারণে বাবা মা দেখতেছে হ্যাঁ আমার ছেলে তো পড়ালেখা করতেছে না, নিয়ে স্কুল থেকে সরাই নিয়ে মাদ্রাসায় দিয়ে দিছে। শুধু মাদ্রাসায় দেয় নাই, একটা কুপমণ্ডুকতার মধ্যে আমার নিজের ছেলেকে ঠেলে দিয়েছে। তো এই হলো অবস্থা। আমরা না ভোট হা ভোট বুঝি না। আমরা এরকম লোক চাই না যে যার দেশের লোককে খারাপভাবে করে। ধন্যবাদ। ধন্যবাদ। যেই সত্যগুলো আসলে সাধারণ মানুষ ভাবছে, একদম মানে আপনি তৃণমূল পর্যায়ে গেলে এই কথাগুলোই শুনতে পাবেন। সেই কথাগুলো কেউ হয়তো বলতে পারছে না ভয়ে, কারণ কার মাথায় 10টা মাথা রাবণের মতো লাগানো আছে যে একটা মাথা ফেলার পর আরেকটা মাথা লাগানো হবে। তো সাইফুল ইসলাম চৌধুরী বরাবরই সত্য এবং সাহসের মানুষ ছিলেন, আমাদের অভিভাবক তিনি। আমি ব্যক্তিগতভাবে তার সাথে প্রায় 10 বছর হতে চললো আমার সাথে তার ব্যক্তিগতভাবে পরিচয়। তিনি একজন লেখক হিসেবেই শুধু নন, তিনি একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে যে কথাগুলো বলেছেন, আমরা মনে করি এই কথাগুলোই আমজনতার কথা, সাধারণ মানুষের কথা। কিন্তু আমরা সেই কথাগুলো উপস্থাপন করতে অনেক জায়গায় ভয় পাচ্ছি। এই ভয়ের যে রাজত্ব তৈরি হচ্ছে, সেই রাজত্ব ভেঙে দিয়ে গণভোট বিষয়ে এই পর্যায়ে কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি আরেকজন সংবাদ যোদ্ধা, জাতীয় সাংবাদিক সোসাইটির সংগ্রামী মহাসচিব জনাব নাসির উদ্দিন বুলবুলকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন ধারা আয়োজিত গণভোট সম্পর্কে যে আলোচনার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার প্রিয় সহযোদ্ধা জনাব মোমিন মেহেদী সাহেব এবং উপস্থিত বরেণ্য ব্যক্তিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে আজকে এই গণভোট বিষয়ে আলোচনায় ডাকার জন্য নতুন ধারা নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আমি। তো আসলে গণভোটটা আপনারা জানেন যে আমাদের দেশে ইতিপূর্বেও কয়েকটা ভোট হয়েছে, যে ভোটটা আমরা দেখেছি যে সেই ভোটের মাধ্যমে খুব দেশের কোনো ধরনের কল্যাণমূলক কোনো কাজ হয়েছে বলে আমার জানা নেই। পাশাপাশি আপনার আমাদের দেশে যে এখন যে গণভোট হতে যাচ্ছে, সেই গণভোটটা কেন হবে, সেখানে হা না ভোটটা কেন হবে, যে হা দিলে কি হবে, না দিলে কি হবে, সেটা কিন্তু সম পরিমাণে তারা আলোচনা করতেছে না। শুধু তারা বলতেছে হাতে ভোট দিন, হাতে ভোট দিন, হাতে ভোট দিলে ভালো হবে, মঙ্গল হবে, আপনাদের কল্যাণ হবে। কল্যাণটা কি হবে? আমাদের একটু আগে যিনি বক্তব্য দিলেন, আসলে দেখেন যে আমাদের যে আগস্টের পরে 15 আগস্টের জুলাইয়ের পরে 5 আগস্টের পরে যে হলো যে দেশের যে একটা বিপ্লব হলো, সেখানে কি করতেছে, সেখানে তারা আপনার এই যেটা বললো যে আপনার কি 71কে করার জন্য, সেটাকে মানুষের যে আমাদের নতুন প্রজন্মের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যে 71-এর ভূমিকাটা কী ছিল, সে মুক্তিযুদ্ধটাকে আমাদের এই সংবিধান থেকে বাদ করার জন্য তারা চাচ্ছে যে 24কে এখানে দাঁড় করাতে। 24কে দাঁড়, কারণ একটু আগে যিনি বললেন যে আসলে 24 এবং আপনার 71 দুইটা কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। 24 হয়েছিল যে আমাদের এই ভূখণ্ডকে একটা পৃথক আলাদাভাবে ভূখণ্ড আমাদের বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আমাদের উপহার দিয়েছেন তারা। তা না হলে কিন্তু আজকে আমরা এই স্বাধীনভাবে এই চলাফেরা বা কথাবার্তা বলতে পারতাম না। তাহলে আমরা সেই আমাদের সেই নির্যাতন নিপীড়নগুলো চলতেই, যেমন আমাদের দেশের ইতিপূর্বে যে 71 আগে যেই ঘটনা ঘটছে, যে আমার দেশের পণ্য এখানে হয়তো সেই পণ্য পাকিস্তানে যেত, সেখান থেকে সিল মেরে ওই যে ভালোটা রেখে তারা নিম্নমানটা আবার আমার দেশে বেশি দামে
বিক্রি করতো, সে গোলামি করতে হতো তাদের। তো সেই গোলামি থেকে রক্ষার জন্য তো ৭১ স্বাধীনতা হয়েছিল। সেই স্বাধীনতার ফলে আমরা ভূখণ্ড পেয়েছি, আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আর সেই ৭১ কারণে আজকে ২৪-এ যেই গণ অভ্যুত্থান বলেন বা যে বলেন আমরা স্বৈরাচার পতন বলেন, যাই কিছু বলেন না কেন হাসিনাকে সে আওয়ামী লীগ সরকারকে, কিন্তু আজকে যদি ৭১ না হতো তাহলে তারা তো সেই আন্দোলন করতে পারতো না। তাহলে আমাদের আজকে দেখেন যে আপনার যে আগস্টের পর থেকে যে মব সৃষ্টি হয়েছে, একটা লোক বলতে পারবে না তারা স্বাধীনভাবে এলাকা থাকতে পারতেছে, কথা বলতে পারতেছে, রাজনৈতিক আলোচনা করতে পারতেছে। সেখানে কি কথা বললেই যদি স্বাধীনতার পক্ষে কেউ বলতে চায় তাহলে সে হয়ে যায় মবের শিকার। আপনারা দেখেন যে ইতিমধ্যে আমাদের যে মুক্তিযোদ্ধারা যারা আমাদেরকে এই ভূখণ্ড উপহার দিয়েছে তাদেরকে কীভাবে লাঞ্ছিত করেছে। আপনার এই যে আমরা কি বলে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তাদের দায়িত্বটা কী ছিল? তাদের দায়িত্ব ছিল মানুষকে নিরাপদে রাখা এবং নির্বাচন দেওয়া। তাদের দায়িত্ব ছিল না আপনার ওই সংবিধানের বিষয় নিয়ে আলোচনা করা, সংবিধানকে সংস্কার করা। তারা ইতিমধ্যে দেখেন আমাদের যে সাধারণ মানুষ, আমার দেশে যে ১৮ কোটি মানুষ বা ২০ কোটি যাই বলেন না কেন, যে সেখানে কর্মজীবী সরকারি কর্মচারী কতজন আছে, সাধারণ মানুষ কতজন আছে? আপনার 10% ধরেন গভর্নমেন্ট কর্মচারী, আর বাকিরা তো সাধারণ কর্মচারী, মানে বেসরকারি বা খেটে খাওয়া মানুষ। এই সরকার এসে কী করলেন, তারা ওই বেতনের সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দিয়েছে। বেতন বাড়ানোর ফলে কী লাভটা হয়েছে? আপনারা সরকারি কর্মচারী, আমি কিছুদিন আগে যে কোনো একজন সরকারি কর্মকর্তাকে এবং প্রশাসনের কর্মকর্তাকে আমি বলেছিলাম যে ভাই আপনি একটু বলেন তো দেখি, যে এই যে আপনাদের বেতন বাড়ছে আপনি কি ভালো আছেন বা ভালো থাকবেন? বলেন না। কেন থাকবেন না? যে জিনিসপত্রের দাম বাড়ছে। তাহলে দেখেন যে আপনার বেতন বাড়ছে, যার সর্বনিম্ন বেতন হয়েছে ২০,০০০ টাকা, ১ লক্ষ টাকার উপরে সর্বোচ্চ বেতন আছে ১,৩০,০০০ মনে হয়। তাহলে আপনার ২০,০০০, যার আসলে ২০,০০০ তার হয়েছে ৪০,০০০, দ্বিগুণ বেতন হয়ে গেছে। কিন্তু কার হয়েছে? সরকারি কর্মচারী, 10% কর্মচারী। তাই না? আমাদের এই যে 10% বা 5% কর্মচারীদের যদি সরকারি লোকের যদি হয় যে বেতন বেড়ে থাকে, আমাদের বেতন বাড়ে নাই, তাহলে উনি যদি সেই কর্মচারী বাজার থেকে যেই চাউলটা খাবে, যেই মাছ তরি তরকারি খাবে, যেই দামে খাবে, আপনার যে রিক্সা চালক সাধারণ মানুষ বা আমরা যারা বেসরকারি চাকরি করি বা সংবাদ মাধ্যম কর্মী আছে, তাদের তো একই দামে বেতন এই জিনিসটি ক্রয় করতে হচ্ছে। তাহলে তাদের অবস্থাটা কী হচ্ছে? তার তো বেতন বাড়তেছে না, তার দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? তারা কি একবার চিন্তা করেছে যে আমার বেতন আমরা বৃদ্ধি না করে আমরা দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করি, তাহলে সকলের জন্য উপকার হতো। আর এই সরকার নির্বাচন দেওয়ার তাদের ছিল যে মানুষকে কী বলে নিরাপদে রাখবে। সে আসার পর প্রশাসনের কোনো লোক, এখন দেখছি একসময় বলতেন যে হাসিনার আমলে, অর্থাৎ বিগত সরকারের আমলে ছিল কি যে প্রশাসনের লোক ওই পুলিশ মন্ত্রী পিছিয়ে এমপির পিছিয়ে দাঁড়ায় থাকে মঞ্চে বক্তব্য দেওয়ার সময়। হ্যাঁ, মন্ত্রী পিছিয়ে এমপি পিছনে দাঁড়ায় থাকে পুলিশ, মঞ্চে উঠে বা বসে থাকে। আর এখন তো পুলিশ পুরাপুরি তাদেরকে সমর্থন দিচ্ছে। যদি কেউ সাধারণ মানুষ কোনো বিচার আচার নিয়ে যা, কারো জমি জমা দখল, এই যে ইতিমধ্যে যাদের অনেক সাধারণ লোকের জমি জমা দখল হয়েছে মব সৃষ্টি করে, পুলিশের কাছে গেলে পুলিশের কোনো ভূমিকাই থাকে না। আপনার আমি মেহেদি ভাই যে কথা বললেন, উনি গাজীপুরে একটা প্রোগ্রাম, আমার বাড়ি গাজীপুরে টঙ্গীতে, একটা প্রোগ্রামে মুক্তিযুদ্ধেও মিলনমালার একটা প্রোগ্রামে উনি গিয়েছিলেন। তো সেই প্রোগ্রামের সাথে আমিও একটু সাংবাদিক হিসেবে সম্পৃক্ততা, যদি আর আমি মুক্তিযোদ্ধা না, তবে মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আমার বাড়িতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসালয় ছিল আমার গ্রামের বাড়িতে মুক্তিযুদ্ধকালীন সময়ে। তো সেইখানে আমি আবার মুক্তিযোদ্ধাদের একটা স্মরণিকা বের করে, প্রতি বছর বই বের করি, সেখানে আমি ওটার আর যেহেতু সম্পাদনার সাথে সম্পৃক্ত থাকি। তো যেহেতু আমি আবার একজন সংবাদকর্মী হিসাবে আমার কিছু এবং ওই এলাকার
টঙ্গীর আমি স্থায়ী বাসিন্দা হিসাবেও আমার কিছু কথা সমাজে কিছু লোকে যখন ডাকে কিছু কথা বলতে হয়, আমার এলাকায় একটা ওই ওই এলাকার নামে কল্যাণ কমিটি আছে। সেই কল্যাণ কমিটি করার পরে ছেলেমেয়েরা বিভিন্ন বিষয় নিয়ে বসে। তো আমাকে মিটিংয়ে ডাকলাম, সহজ যেতে চাই না, ডাকলে আমি যাই, গেলেই মাদকের বিরুদ্ধে কথা বলি। আর আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মাদকের জন্য বিখ্যাত টঙ্গী একটা আঁকড়া, কারণ এটা হলো একটা ট্রানজিট পয়েন্ট টঙ্গীটা সারা বাংলাদেশের জন্য। যেখান থেকে আসে টঙ্গীর উপর দিয়ে মানুষ বিমানে আসুক, ট্রেনে আসুক, বাসে আসুক, বিভিন্ন লোকজন টঙ্গীতেই, এবং ইন্ডাস্ট্রিজ এলাকা এবং রেলওয়ে জংশন, বিভিন্ন কারণেই সেই এলাকাটা একটা মাদকের আখড়া হিসেবে পরিচিত। তো আমি যেহেতু বসবাস করি, আমাদের সন্তান আছে, আমি চাই যে আজকে আমার বাসার পাশে যেই ছেলেটা আছে সেও ভালো থাকুক, কারণ সেই ছেলেটা ভালো হলে আমার ছেলে ভালো হবে, আমার সন্তান ভালো হবে, কারণ আমার সন্তান তার সাথে মিশবে। সে যদি মাদকে আক্রান্ত হয়ে যায় তাহলে আমার সন্তান তো বাধ্য হবে সেই পরিস্থিতিতে। আমি তখন বিভিন্ন জায়গায়, যদি আল্লাহর রহমতে আপনার দোয়ায় আমার সন্তানরা ভালো আছে, ওইদিকে নেই, তারপর আমার কথা হলো কতক্ষণ ভালো থাকতে পারবে খারাপের কাছ থেকে? সমস্যা তো ভালো হওয়া দরকার। অনেকে বলে আপনি আপনার মতো লোক এই জায়গায় থাকেন কি করে, আমার মতো লোক এই যে থাকেন করে। এখন তো আমি তো আর কালো টাকা কামাইতে পারি নাই যে আমি গুলশান বানাইতে বা উত্তরা, আমার যদি আর আমার পাশে আমার ওয়ার্ডটা সর্বশেষ ওয়ার্ড, তারপরে উত্তরা মডেল টাউন, টঙ্গী একটা খাল আর কি, নদী, তোরাগ নদী যেটা বলে, এই পাশে আমি আর এই পাশে দিই। আমার ওয়ার্ডের পরে আর গাজীপুরে নেই। আচ্ছা, সেখানে আমি মাদক নিয়ে কথা বলি, কিছু মাদক বিক্রেতা এবং মাদক সেবন যারা করেন তারা আমার উপরে ইনডাইরেক্টলি ক্ষিপ্ত হয়েছে। এবং আমি কোন মিটিংয়ে কিন্তু তাদের কারো নাম, মাদক বিক্রেতাদের নাম বলি নেই। আমি শুধু বলছি যে মাদক থেকে সবাইকে একটু দূরত্ব রাখেন। এলাকায় যারা মাদক সেবী আছে বা মাদক বিক্রেতা আছে তাদেরকে আপনারা যাদের চিনেন, ভাই ব্রাদার, তাদেরকে একটু বুঝিয়ে বলেন যে আপনার সন্তান যে এইগুলো ব্যবসা করো না, এটা ভালো না। আমি কিন্তু কোন মাদক, আমার উপরেও কিছু মাদক বিক্রেতা হ্যাঁ মানে বিভিন্নভাবে আক্রান্ত করার চেষ্টা করেছিল। যে আল্লাহর রহমত, যেহেতু আমি সংবাদকর্মী, আমার মোটামুটি রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দের সাথে আমার সুসম্পর্ক রয়েছেন বিদায় তারা আমাকে সেভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করেছিল। তাহলে এই এত বছর আমার সাংবাদিকতার 40-42 বছর বয়সে কখনো আমার উপর কোনো ধরনের হয়নি, কিন্তু এই যে এই সরকার আসার পরে কোথায় সংবাদকর্মী, সাধারণ মানুষ কেউ কিন্তু নিরাপদে নেই। আর হাবুট নাবুট সম্পর্কে আপনারা দেখেন যে এই সরকার যেভাবে প্রচারণা করতেছে, বিশেষ করে হায়ের পক্ষে, কেন গভর্নমেন্ট সেখানে আপনার নির্বাচনের যে লেভেল প্লেনিং বলেন বা নিরপেক্ষতা বলেন সেখানে থাকতেছে না। গভর্নমেন্ট কেন এটা আলোচনা করবে? কেন নির্বাচন কমিশনে সেখানে হাবুটের পক্ষে কথা বলবে? এবং মসজিদ বলেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা বলেন, মেডিকেল ডাক্তাররা বলেন, বিভিন্ন জায়গায় গির্জা বলেন, মন্দির বলেন, সব জায়গাতে গেলে হাবুটের পক্ষে প্রচারণা করতে। তাহলে হাবুটের পক্ষে যদি তোমরা প্রচারণা করো, তাহলে না ভোটটা রাখছো কেন? আর না ভোটের কথা বলতেছো না কেন? তোমরা সেটা বলা দরকার ছিল। আজকে নিরপেক্ষ বলতাম যে হা ভোট হলে এটা হবে, না ভোট হলে ওইটা হবে, হা ভোটে এইগুলো আছে, না ভোটে এইগুলো আছে। তাহলে মানুষ বুঝে নিত যে এইটা করলে আমার দেশের উপকার হবে, এইটা করলে ক্ষতি হবে, তাহলে আমি এটা করব, আমি এটা করব না। অর্থাৎ আপনার নির্বাচনের স্বচ্ছতা আমি দেখতেছি না। তো এই অবস্থায় যদি দেশের নির্বাচন হয়, যেটা বললেন যে একটু আগে বক্তারা বললেন যে এই যে ছাত্রদেরকে দিয়ে আপনার রাষ্ট্র পরিচালনা করে, তারা চিন্তা করে ছাত্রদেরকে দিয়ে কেবল মন্ত্রী হবে, এমপি হবে, তাদের তো একটা বয়সের, যে কোনো জায়গায় কিন্তু মানুষের বয়সের ম্যাচুরিটি দরকার হয়। আগেকার আমরা দেখতাম যে একটা রাজনৈতিক নেতা তৈরি হতে হলে, এমপি তৈরি হতে হলে মাঠ ফিল্ড পর্যায়ে থেকে তৈরি হতো। আমাদের বিগত সরকারের আমলে যে আজকে যে শেখ হাসিনার যে পতন হয়েছে বলেন, আর যাই কিছু হোক, দেশ ত্যাগ করুক, যে কারণ করতে হয়েছে একটাই কারণ ছিল উনি নেত্রী হিসেবে উনি বলেছেন ভালো ছিল, আসলে ভালো ছিলেন, কিন্তু ওনার একটা জিনিস ছিল, যেই জিনিসটা হলো যে তিনি পিছনে তাকান নেই, যে অনেক সময় কিছু নতুন মানুষকে এমপি দিয়েছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না কখনো। আপনি যদি জনগণের পাশে না যান, আপনারা যদি ভোটের জন্য জনগণের কাছে যদি ক্যান্ডিডেট না চাই, তাহলে কখনো কিন্তু ক্যান্ডিডেটরা আপনার সেই মূল্যায়নটা করবে না জনগণকে। জনগণের স্বার্থ তারা দেখতে চাইবে না, তারা মনে করবে যে আমরা ওটুতে পাস করে দেবো। এবং এই সরকারের আমলেও তত্ত্বাবধায়ক সরকারও একটা পক্ষ নিয়েছে আমার মনে হচ্ছে, যে তারা যেহেতু নির্বাচনে হা ভোট না ভোট স্বচ্ছতাভাবে আসতেছে না, কোথাও আপনার পোস্টারিংয়ে নাই, মানুষে গিয়ে একই দিনে কি গণভোটের এইটা পড়বে যে কয়টা আইটেমে কয়টা আমার হা দিতে হবে না দিতে হবে? আবার শুনতেছি না এতে যদি ভোট দেয় তাহলে সেই জন্য জবাবদিহিতা করতে হবে। তাহলে কেন মানুষ ভোট দিবে?
তাহলে আমি মনে করি সেই সকল কারণ থেকে কেউ যেন নির্বাচন কেন্দ্রে না যাওয়ার জন্য আমি মনে করব আমার তরফ থেকে, এবং কেউ যদি সেই হা ভোটের পক্ষে না থাকে, যদি যেতেও হয় না ভোটে দিবে, তবে না নির্বাচন কেন্দ্রে না যাওয়াটাই আমি সবচেয়ে বেটার মনে করি। যাই হোক, আজকের শুধু মণ্ডলী বিশেষ করে আমাদের শাহজাহান ভাই আছেন, আর একজন বীর মুক্তিযোদ্ধা আছেন, ওনাদের কথা আমরা শুনবো, যেহেতু ওনাদের কাছকে আমাদের শোনার আরও অনেক বিষয় আছে। তো আমি আজকে কথা দীর্ঘায়িত না করে সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ। জি, কৃতজ্ঞতা জানাচ্ছি সংবাদ যোদ্ধা আমাদের প্রিয় অভিভাবক নাসিরউদ্দিন বুলবুলকে। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই আমি মনে করি মুক্তিযুদ্ধকে ধারণ করেন, মুক্তিযুদ্ধকে লালন করেন। কারণ মুক্তিযুদ্ধকে বাদ দিলে আমরা নিজেরাই, যেটাকে বাংলায় বলে জারজ, জারজ হিসেবে প্রমাণিত হবে। একটা জাতির যখন মুক্তিযুদ্ধ থাকে না, একটা জাতির যখন ইতিহাসটাকে ধারণ করবার জন্য সত্যিকার অর্থে কোনো রোড ম্যাপ থাকে না, তখন সেই জাতির কোনো লক্ষ্য, উদ্দেশ্য, স্থিরতা কিছুই থাকে না। সে মুক্তিযুদ্ধের অতন্দ্র প্রহরী হিসেবে যারা রক্ত, শ্রম, মেধা দিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করেছেন, সেই মুক্তিযুদ্ধের অন্যতম দুজন মানুষ, অন্যতম বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এবং উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। আমরা আর কয়েকজনের ওপিনিয়ন শুনবো, এবং যারা ওপিনিয়ন দিবেন তাদেরকে বলবো একটু সংক্ষিপ্ত করবেন। আমরা মূলত আজকের এই দুজনের কথা শুনবো, আমরাও কিছু কিছু বলবো, কারণ দেশ গড়বার জন্য নতুনদেরও ভূমিকা থাকবে, ভূমিকা ছিল। তারা যখন মুক্তিযুদ্ধ করেছেন তারাও তখন নতুন ছিলেন, কিন্তু নতুন মানে এই নয় যে আমরা যারা মুরব্বী তাদেরকে যাচ্ছে তাই করে অপমান করব, অপদস্থ করব। আজকে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে যেভাবে তারা অপদস্থের রাস্তায় গেছে, সেটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং এটা নিন্দা জানাচ্ছি আজকের এই গোল টেবিল থেকে। সেই সাথে এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে তার ওপিনিয়ন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানাকে। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। আজকের এই গোল টেবিলের সম্মানিত সভাপতি, লাজপথের লড়াকু সৈনিক, নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদি, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান সহ সম্মানিত অতিথি সহ সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। যেহেতু সংক্ষেপ বলতে বলছে, একটি ঘটনা দিয়ে আমি শুরু করব। একটি রাজনৈতিক দলের কথা শুনে আমি হাসবো না কান্না করব, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। আমার দাদু ভাই একটা গল্প বলতেন। গল্পটা হলো যে সেই সময়কার জালাল মণ্ডল নামে এক লোক ছিল। তিনি মানুষ, ওনার কাছে যদি কেউ আসতো, কোনো কিছু তিনি না করতেন না। টাকা চাইলে টাকা দিতেন, মানে যা যা প্রয়োজন ছিল সব কিছু উনি দিতেন। এখন প্রশ্ন আমার আপনাদের কাছে, উনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? আপনারা সবাই ভাবতেছেন উনি ভালো মানুষ, কিন্তু পরের বিষয়টা তো আপনারা জানেন না। সেই জালাল মণ্ডল যদি কাউকে কোনো কিছু দিত, তার বিনিময়ে তার ডাবল নিয়ে নিত। বুঝতে পারছেন? এমনকি ওই দাদু ভাই বলছে যে একটা সুন্দরী বউ সে নিয়ে নিছে অনলি 10,000 টাকার জন্য। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হলো, একটি রাজনৈতিক দল আজকে বলছে যে আমরা স্বাধীনতার পক্ষেও কাজ করেছি, অথচ এই শয়তান, এই ধর্ম ব্যবসায়ী যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, বলে যে বেহেশত যাওয়া যাবে তাকে ভোট দিলে, এই রকম ভণ্ডামি কথা বলে তারা কিভাবে বলে যে স্বাধীনতার পক্ষে তারা কাজ করছে। এর আগে যে ওই দলেরই এক আমির ছিল, তিনি বলে গেছে যে আমরা স্বাধীনতার পক্ষে কোনো কাজ করিনি। তে আজকে যে আমির, সেও তো 3টা দল চেঞ্জ করে আজকে এখানে আসছে, সে এই কথা কিভাবে বলে? এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এটা বলতে চাই, উনি বলেছে যে আপনারা হা ভোট দেন। এটা দুঃখের কথা যে আমার এর আগেও যারা বলে গেছেন, এই সরকার আমার টাকার ট্যাক্স ভ্যাট দিয়ে উনি কোন অধিকার ওনাকে দিছে যে হা ভোটের পক্ষে ওনাকে বলার? উনি বলতে পারে হা ভোট দিলে এই সুবিধা, না ভোট দিলে এই সুবিধা। জনগণ ডিসাইড করবে যে কোনটা ভালো কোনটা মন্দ। তুমি বলার কে? আমি এই গোল টেবিলের মাধ্যমে বলতে চাই, আপনি এই ধরনের প্রচারণা বন্ধ করুন। আমাদের টাকা 18 কোটি 20 কোটি মানুষের রক্তে ঘামার টাকা দিয়ে আপনি হা ভোটের বিষয়ে প্রচারণা করবেন, এটা জনগণ মেনে নেবে না।
এই চায়ের টেবিলে বা বিভিন্ন বাসের ভিতরে কথাবার্তা হয় এই গণভোট নিয়ে, হা ভোট না ভোট নিয়ে। যে অনেকেও শোনা যায় যে আসলে হা ভোট না ভোট কি, এই ধরনের কথা বলে, জানেই না তারা। তে যাক, আমি এতদূর যাব না, শুধু বলবো এইটুকুই যে এই অন্তর্বর্তী সরকার জনগণের সাথে যে প্রতারণা করছে, এই প্রতারণার কখনোই কাম্য ছিল না। এবং উনি এটাও বলেছে যে এই ছাত্ররা তাকে ক্ষমতায় বসাইছে। তো যদি ছাত্ররা ক্ষমতায় বসায়, তাহলে আমরা আর বাকি জনগণ কি হাওয়া থেকে আসছি? আমাদের তাদের কি দরকার ছিল না, ম্যান্ডেট দরকার ছিল না? এই ধরনের কথা বলা মানেই বৈষম্য সৃষ্টিকারী কথা, এই ধরনের কথা বলা মানেই এই দেশকে ধ্বংস করার পরিকল্পনার একটা নীল নকশা তৈরি করা, স্বৈরাচারীর লক্ষণ। এটা কখনোই মেনে নেওয়া যায় না। তাই নির্বাচন কমিশন পরে বুঝলেও এটা হয়তো বাধ্যতা চাপের মুখে বলছে যে এটা প্রচারণা করা যাবে না। কিন্তু যে দেশের মানুষ, আমার দলের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলছেন যে আমি যদি স্বাধীনতাকেই অস্বীকার করি, আমি যদি আমার বাপকে অস্বীকার করি, তা আমি তো হয়ে গেলাম অন্যরকম। হ্যাঁ, আমার দেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো ক্ষমতা কে রাখে? আমরা বেঁচে থাকতে এটা কখনো হতে দেওয়া যাবে না। তাই আমি জনগণকে উদাত্ত আহ্বান করব, আপনারা যদি ভোট দেন, নার পক্ষে ভোট দিবেন। এবং যদি না দিতে চান, যেহেতু না ভোট দিলেই বিপদ, তাহলে আপনারা ভোট কেন্দ্রেই যাবেন না, ভোটই দিবেন না। কারণ এই স্বৈর শাসক এর চেয়ে অত্যাচার, যে বৈষম্য দূর করতে যায় আরও বেশি বৈষম্য সৃষ্টি করছে, তাই এই সরকারকে প্রত্যাখ্যান করলাম এবং এই গোলটেবিলের মাধ্যমে। আমি আরেকটু কথা বলবো যে আমার সম্মানিত সিনিয়র বড় ভাই একটা কথা বলছেন যে উনি মাদকের বিরুদ্ধে কথা বলেন। এই নতুন ধারা বাংলাদেশ এনডিবি, সাদাকে সাদা কালোকে কালো বলার জন্যেই এই নতুন ধারা এনডিবির সৃষ্টি হয়েছে। সুতরাং আমি তাকে বলবো, আপনি মাদকের বিরুদ্ধে তো বলবেনই, এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। আপনার পাশে কেউ না থাকলে আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রত্যেকটা নেতাকর্মী আপনাকে সাপোর্ট দিব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। হ্যাঁ, আচ্ছা, এই পর্যায়ে আমরা একদম সংক্ষিপ্তভাবে কথা শুনবো। না দিব, একটু বলবেন, 1 মিনিট বলবেন। এই পর্যায়ে একদম সংক্ষিপ্তভাবে কথা বলুন আমাদের এই গোল টেবিলে। তার ওপিনিয়ন তিনি বলবেন, তিনি হ্যাঁ ভোট চাইলে হ্যাঁ বলবেন, না ভোট চাইলে না বলবেন। আমাদের সেভ দ্য রোডের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই গোল টেবিলের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাগণ এবং গুণীজন যারাই আছেন, আসসালামু আলাইকুম। আমি সেভ দ্য রোডের সাংগঠনিক সম্পাদক, কিন্তু আমি নতুন ধারা বাংলাদেশেরও একজন কর্মী। কারণ আমি নতুন ধারা বাংলাদেশের রাজনীতি আমি লালন করি, এটা আমি পছন্দ করি। কারণ একটাই, যে তারা সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলতে পারে, তাদের এই বাংলাদেশের যে রাজনীতি, এর বিরুদ্ধে কথা বলা এটা অতি সাহসের একটা বিষয়। আজকে এখানে যে বিষয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ ভোট এবং না ভোট। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? বীর মুক্তিযোদ্ধাগণ 1971 সালে যে দেশ স্বাধীন করেছিলেন, আপনারা সেই 71কে ভুলে 24কে লালন করবেন, এটাই বাংলাদেশের জনগণ হতে দিবে না। এই 24 যদি শুধু ছাত্র জনতারই হয়, তাহলে বাংলাদেশে ছাত্র জনতা কত সংখ্যা ছিল? তাহলে বাংলাদেশের যে সাধারণ জনগণ যারা মাঠে ছিল, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন যারা মাঠে ছিল, তারা কি করেছিল? ছাত্র জনতা তোমরাই পেরেছো, 24কে উদ্ধার করে দিয়েছো বাংলাদেশ। এজন্য তোমরা 71কে ভুলে 24কে লালন করতে চাও, এটা হতে দেওয়া যাবে না। এবং আমি দেখেছি, আমি একজন সরকারি কর্মচারী, দেখেছি যে বিভিন্ন সরকারি অফিসে হ্যাঁ ভোট এবং না ভোটের ব্যানার ঝুলিয়ে দিয়েছে। বিশেষ করে অনেক জায়গায় হ্যাঁ ভোটেরটাই ঝুলিয়েছে, না ভোটেরটা ঝুলিয়ে নাই। এজন্য ছাত্র জনতা, আমার বাড়ি বাগেরহাটে, আমার উপজেলায় একটা অফিসে তারা ভাঙচুর চালিয়েছে।
যে এখানে কেন হ্যাঁ ভোট না ভোটের ব্যানার ঝুলে নাই। প্রশাসনকে তারা দায়বদ্ধ করেছে যেটা ঝুলাইতে হবে। তো হ্যাঁ ভোট কি না ভোট কি এটা আমরা যদি জনগণকে বুঝাইতে না পারি, এই হ্যাঁ ভোট না ভোট লাথি মারো। ভোট কেন্দ্রে যদি যাই, আমরা বাংলাদেশের জনগণ, আমরা নাগরিক, আমাদের ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা ভোট দিব, চলে আসব। কিসের হ্যাঁ ভোট না ভোট? আজকে 2026-এ এসে তোমরা ওই 71-কে মুছে ফেলে তোমরা হ্যাঁ ভোট না ভোট তৈরি করেছো। এই হ্যাঁ ভোট না ভোট এই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমরা 71-কে লালন করেছি, আমাদের বাপ দাদার 71-কে। এখানে দুজন বীর মুক্তিযোদ্ধা আছেন, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, আমরা যদি ওই 71-এর মুক্তিযোদ্ধাকে সম্মান না করি, দিনে দিনে এই বাংলাদেশ, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস উনি এমন একটা পায়তারা করতেছে যে এই বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান। উনি মুক্তিযোদ্ধাদের সম্মানেই ভাতা বাড়িয়ে দিয়েছেন। আপনি সম্মানী ভাতা বাড়িয়ে দেন নেই, আপনি এই সম্মানী ভাতা বাড়িয়ে দিয়ে আপনি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করেছেন। আপনি যদি কলঙ্কিত না করবেন, আপনি বলেন 24 আপনাকে বসিয়েছে। আপনি নাবালক দুধের বাচ্চা যাদেরকে এখনো নাক টাপ দিলে দুধ পড়বে, সেই দুধের বাচ্চাদেরকে আপনি বলেন যে আপনারা তারা বসিয়েছে। আপনি একজন জ্ঞানীগুণী মানুষ হয়ে, আপনি একজন নোবেল বিজয়ী মানুষ হয়ে আপনি আপনার এ ধরনের কথা এই বাংলাদেশের জনগণ নিবে না, মেনে নিবে না। হ্যাঁ ভোট না ভোটকে আমি প্রত্যাখ্যান করি, এটা কোনো প্রকারই বাংলাদেশের জনগণ হতে দিবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা। তাকে অনুরোধ জানাবো একটু সংক্ষেপ করার জন্য। হ্যাঁ, সংক্ষেপ। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর, এই স্লোগানকে লালন করেই নতুন ধারার পথ চলা। তার প্রেক্ষিতেই আজ আমাদের এই গোলটেবিল বৈঠক আয়োজনটিতে যারা আছেন, আমাদের নতুন ধারা বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মোমিন মেহেদি, সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা পারজানা আছেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, একজন সংবাদ যোদ্ধা নাসির উদ্দিন বুলবুল আছেন, আমাদের সংস্কৃতি সাহিত্যের সাথে যিনি দীর্ঘদিন জড়িত সাইফুল ইসলাম চৌধুরী, নতুন ধারা বাংলাদেশ এনডিবির সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, যুগ্ম মহাসচিব মনির জামান, পাবনার আহ্বায়ক হাশেম আলী ভাই এবং সংবাদকর্মী ভাইরা যারা আছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমরা খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই, যারা ক্ষমতায় আছেন এবং দেশের যারা জনগণ, তাদের উদ্দেশ্যে, ছাত্র জনতা নামে যারা এখন দেশের ক্ষমতায় আছেন, তারা প্রতারক। এর আগে পরে কোনো কথা নেই, তারা প্রতারক। তারা আমাদের সাথে প্রতারণা করেছেন, পুরা জাতির সাথে প্রতারণা করেছেন। কিভাবে করেছেন? তারা যখন আন্দোলন শুরু করেছিল, তারা বলেছিল মেধা না কোঠা। আন্দোলন ছিল কোঠার, কিন্তু তাদের পরিকল্পনা ছিল ক্ষমতা দখলের। জনগণকে তারা এর মধ্যে জড়িত করেছেন কোঠার কথা বলে। তাদের মনে লুকায়িত ছিল অন্য কিছু। এটা মুনাফেকি, এটা মুনাফেকি। আমরা ইসলাম ধর্মের মানুষ মুনাফেককে গ্রহণ করি না, প্রত্যাখ্যান করি। জোর কণ্ঠে মুনাফেককে প্রত্যাখ্যান করি। ছাত্র জনতার নামে যারা আছেন, তারা এই যে 24 পরবর্তী সময়টা বাংলাদেশের জন্য কি করেছেন? আমরা, হাসিনা ফ্যাসিস্ট ছিল, তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। আচ্ছা, বাংলাদেশের এই 54 বছরে কেউ দেখেছেন কবরের লাশ তুলে পোড়াতে? কেউ দেখেছে? ধর্ম অবমাননার নামে একটা ইস্যু তৈরি করে একজন হিন্দু যুবককে মেরেছে কিছুদিন আগে, এই তো সপ্তাহখানেক আগে আপনার রূপগঞ্জে একটা ছেলেকে একটা রুমের মধ্যে তাকে আগুন দিয়ে পুড়েছে। আমরা হাসিনাকে তাড়িয়েছিলাম গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু প্রতিষ্ঠিত যেটা হয়েছে লজ্জাজনকভাবে, ভয়ঙ্করভাবে, উদ্বেগজনকভাবে মব
মপতন্ত্র। আমাদের কথা বলার অধিকারটা আমরা হারিয়ে ফেলেছি। আপনারা বলবেন তাহলে আপনারা কেন বলছেন? ঝুঁকি নিয়ে। আমি আমার একটা বক্তব্য আমার ফেসবুকে শেয়ার করেছি। আমার 100 জন আমার শুভাকাঙ্ক্ষী সেখানে উদ্বেগ প্রকাশ করেছেন, ভয় প্রকাশ করেছেন যে আপা আপনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন, সমস্যা হবে, আপনার তো বাচ্চা কাচ্চা আছে, আপনার ক্ষতি হয়ে গেলে আপনার কি হবে। আমাকে এই যে মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন, কেন করেছেন? ভয়ে। মব হইতে পারে, আমি মারা যেতে পারি, আমি গুম হইতে পারি, আমাকে আগুনে পুড়িয়ে দিতে পারে, আমাকে গুলি করতে পারে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আগুন ধরায় দিতে পারে। এই ধরনের ভয় সাধারণ মানুষের, আমার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের মনে কাজ করেছে। তাহলে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় দেশে কথা বলার পরিস্থিতি নেই। হাসিনার চেয়ে শতগুণ ফ্যাসিস্ট এখানে। হাসিনার আমলে কিছু আমলা, কিছু নেতা, কিছু কর্মী তারা টাকা পাচার করেছেন। হাসিনা যখন এই 17 মাস আগে 2 লক্ষ কোটি টাকা ছিল রাষ্ট্রীয় ঋণ, সেটা 23 লক্ষ কোটি টাকা কেন হলো? উপদেষ্টা পরিষদের কাছে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা এর জবাব চাই। 23 লক্ষ টাকা ঋণ আমরা কিসে করলেন? দেশের কোন কাজটা করেছেন আপনারা? একটা গাছ লাগিয়েছেন? আপনারা একটা পাতা, রাস্তার একটা পাতা এখান থেকে ওখানে তুলেছেন? তাহলে এই 23 লক্ষ টাকা কোথায় খরচ করলেন? বাংলাদেশের নাগরিক হিসাবে এর জবাবদিহিতা আমরা চাই। ফ্যাসিস্টের আমলে কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার নিষেধ ছিল সরকারি কর্মচারীদের উপর। আর আপনারা হ্যাঁ ভোটের পক্ষে দেশের সবগুলা সরকারি যতগুলো অফিস আছে, মন্ত্রণালয় আছে, সব জায়গায় আপনারা প্রচারণা চালাচ্ছেন। আপনারা কোটি কোটি টাকা খরচ করে, সরকারি টাকা খরচ করে, রাষ্ট্রীয় টাকা খরচ করে, আমার টাকা খরচ করে, জনগণের টাকা খরচ করে হ্যাঁ ভোটের পক্ষে কেন প্রচারণা চালাচ্ছেন? যদি হ্যাঁ ভোটের পক্ষেই ইউনূস সরকার, আপনি যদি হ্যাঁ ভোটের পক্ষেই প্রচারণা চালান, তাহলে আপনার হ্যাঁ ভোট, এই ভোটের কারণটা কি? এই ভোটের নামে রাষ্ট্রীয় টাকা খরচ করার অধিকার জনগণ আপনাকে দিয়েছে? জনগণ আপনাকে দিয়েছে যে আপনি কোটি কোটি টাকা খরচ করেন এই ভোট প্রহসনের নামে? জনগণের সাথে এই ধরনের প্রহসন, এই ধরনের ফাজলামি বন্ধ করেন। আপনি যখন এসেছিলেন একজন নোবেল জয়ী হিসাবে আপনার প্রতি আমাদের সমর্থন ছিল, কিন্তু আপনি সেই নোবেলটাকে লজ্জাজনক অবস্থানে আপনি স্থাপন করেছেন। এই পর্যন্ত কতবার ভ্রমণ করেছেন বাইরে? কেন গেছেন? কিসের উদ্দেশ্যে? বাংলাদেশের জন্য, সেই দেশের জন্য কি স্বার্থ ছিল সেখানে? এখন বলেন, এর পরেও আমরা কিসের পক্ষে আপনাকে হ্যাঁ ভোট দিব? হ্যাঁ ভোটের পক্ষে কোনো যুক্তি আছে আপনার? আমরা এই 24-এর আন্দোলনের যারা আছেন, 24-এর পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসছেন, এই যে ছাত্র রাজনীতি, এই যে মপতন্ত্র, এই ফ্যাসিস্ট এখন যারা আছেন, এখন এই যে লুটতেরা আছেন, তাদেরকে আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। একই সাথে প্রত্যাখ্যান করছি আপনাদের এই হ্যাঁ ভোট না ভোটের কাজটাকে। আমরা প্রত্যাখ্যান করছি। একই সাথে জনগণের সাথে বারবার প্রতারণার জন্য আমরা ঘৃণা জানাই, নিন্দা জানাই। বাংলাদেশটাকে আপনারা যে অবস্থানে আজ নিয়ে আসছেন, এর জন্যে সত্যিকার অর্থে আল্লাহ আপনাদের বিচার করবেন, কঠিন বিচার করবেন। এবং শুধু বাংলাদেশ না, বিশ্বের মানুষ সেটা দেখবে, আপনাদের করুণ পরিণতি। আল্লাহর কাছেও আমরা বিচার দিচ্ছি, আল্লাহর কাছেও আমরা বিচার দিচ্ছি, যেভাবে আপনারা জীবনহানি করতেছেন এইটার জন্য। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। যারা এখানে আসছেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। নতুন ধারা বাংলাদেশ এনডিবির কর্মী যারা আছেন, তারা মৃত্যুকে ভয় পায় না। আজ পৃথিবীতে এসেছি রিটার্ন টিকিট নিয়েই। সত্য কথা বলবো, সত্য কথা বলার জন্য মরতে হলেও মরবো। ক্ষমতার লোভে মহিলাদের আঁচলের নিচে ঘুরঘুর করবো, পরে গিয়ে বলবো যে মহিলার নেতৃত্ব হারাম, ওই কাজটা করব না। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। একদম সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য দিবেন নতুন ধারা বাংলাদেশ এনডিপি সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। এরপর আমরা মুক্তিযোদ্ধা দুজন তাদের কথা শুনবো। আমাদের সম্মানীয় অতিথি শান্তা ফারজানাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর, এই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা বিজয় মিলনায়তনে উপস্থিত হয়েছি। গণভোট, নাগরিক ভাবনা, আপনি কি ভাবছেন গণভোট নিয়ে, সেই বিষয়ে গোল টেবিল বৈঠকে আজকের আমাদের এই গোল টেবিলে উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ, সম্মানী মানুষ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ভাই, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভাই, কলামিস্ট, সমাজচিন্তক, একজন সাদা মনের মানুষ, একজন কবি সাইফুল ইসলাম চৌধুরী, সংবাদ যোদ্ধা এবং চমৎকার বক্তা নাসির উদ্দিন বুলবুল। সেই সাথে উপস্থিত আছেন নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মমিন মেহেদি, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান, একজন মা, একজন সংগঠক, একজন ডাক্তার নূরজাহান নীরা, উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব আমাদের প্রাণের নেতা মনির জামান, আমাদের ভালোবাসার মানুষ যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, উপস্থিত আছেন পাবনার আহ্বায়ক হাশেম ভাই সহ উপস্থিত সবাইকে, এবং সেই সাথে সেভ দ্য রুটের সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক ভাই সহ সবাইকে ভালোবাসা এবং সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আজকের আমাদের যে বিষয় সেটা হচ্ছে গণভোট। বাংলাদেশের ইতিহাসে গণভোট এই পর্যন্ত 3 বার হয়েছিল। 1977 সালে গণভোট হয়েছিল একবার, তখন মানুষের কাছে হ্যাঁ এবং না সেটা জানতে চাওয়া হয়েছিল যে মানুষ কি চায় যে জিয়াউর রহমান উনি রাষ্ট্রপতি হবে কি হবে না। সহজ, মানুষ তখন হ্যাঁ ভোটে তাকে জয়যুক্ত করেছিলেন। এর পরের দফায় গণভোট হয়েছিল রাষ্ট্রপতি হিসেবে মানুষ হোসেন মোহাম্মদ এরশাদকে চায় কি চায় না। সহজে মানুষ হ্যাঁ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছিল। এর পরে হোসেন মোহাম্মদ এরশাদের যে পতনের পরে আরেকবার গণভোট হয়েছিল। চতুর্থ দফা গণভোট হতে চাচ্ছে আমাদের বাংলাদেশে এই 2026 সালে। সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট নামের আরেকটা নির্বাচন এই সরকার করছে। একটা সরকার যে 17 মাস পর্যন্ত বৈধ না, সেই সরকার বিভিন্ন নাটক সিনেমা করলো, মববাজিকে উস্কে দিয়ে, কোথাও কোনো নিরাপত্তা নাই, ছিনতাই, রাহাজানি, দিনে দুপুরে মানুষকে খুন করে তারা কারো নিরাপত্তা দিতে পারছে না। তখন আবার পাশাপাশি তারা গণভোট নামে আরেকটা নির্বাচন নিয়ে আসছে আপনার এবং আমাদের টাকায়। এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে আমরা আসলে আমাদের মনে সন্দেহ জাগে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যেই সকল অবৈধ অস্ত্র তারা উদ্ধার করতে পারেননি, কিন্তু তারা প্রতিশ্রুতি দেন সেই অবৈধ অস্ত্র নির্বাচনের দিন ব্যবহৃত হবে না। উনার এই ধরনের বক্তব্যে আমরা আসলে চিন্তিত হয়ে পড়ি। ওই অবৈধ অস্ত্র তিনি কিভাবে চিনবেন? তাহলে কি নির্বাচনের দিন তিনি সেই অবৈধ অস্ত্রগুলো সবাইকে দিবেন যে তোমরা এখন হানাহানি রাহাজানি করো? আরেকটা বিষয় হচ্ছে যে সামনে তাবলিগকে যে কেন্দ্র করে পাকিস্তান থেকে কিন্তু অনেক জঙ্গি আসছে। তারাও কিন্তু এই নন ভোটাররা তারাও কিন্তু আমাদের নির্বাচনের সময় বিভিন্নভাবে কিন্তু মব সৃষ্টি করবে বলে আমরা মনে করি। এখন এই যে গণভোটটা বাংলাদেশের মানুষ কিছুতেই বুঝতে পারছে না। হ্যাঁ আর না তো যে কোনো একটা বিষয় দেয়া যায়। এরা 4টা বিষয়কে উপস্থাপন করেছে, কিন্তু এই 4টা বিষয়ের ভিতরে 87টা বিষয় লুকিয়ে আছে যেটা কেউ বুঝতে পারছে না। একজন খেটে খাওয়া মানুষ, একজন রিক্সা চালক, একজন ভিক্ষুক, যে লোকটা লেখাপড়া করেনি তিনি বুঝতেই পারছেন না এতগুলা বিষয় কি। তারা বলছে যে নির্বাচন কেন্দ্র করে তারা উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, 100 জন 200 জন মানুষ বুঝতে পারছে না, কারণ মানুষের তো এত বোধগম্য, তাদের তো এত কিছু বুঝার ক্ষমতা না। তারা আবার গণভোটে আরেকটা পয়েন্ট নিয়ে আসে, বলছে যে সংবিধান সংস্কার করবে। 1971-এর সংবিধানকে কেন তারা সংস্কার করতে চায়?
তারা কেন জুলাই সনদকে বাস্তবায়ন করতে চায়? আমরা কি দেখিনি এই 17 মাসে জুলাই যোদ্ধারা কিভাবে চাঁদাবাজি করেছে? মরে গিয়ে এই জুলাই যোদ্ধারা আবার ফেরত এসেছে। তারপর এই জুলাই যোদ্ধারা ডিম ডিম তাদের গায়ে পড়লে তারা আহত হয়, টুপির উপর দিয়ে তারা ব্যান্ডেজ করে। তাহলে যেই জুলাই যোদ্ধারা এই 17 মাসে এত নাটক, এত মব, এত চাঁদাবাজি, এত খুন খারাপি, এত গালাগালি করে, তাহলে তাদেরকে আমরা স্বীকৃতি দিব কেন? আমাদের 1971-এর যে মহান মুক্তিযুদ্ধকে যারা মুছে ফেলতে চেয়েছিল, সেই রাজাকার বাহিনীদেরকে আমরা জায়গা দিব কেন? তাদের তো জিহবা টেনে ছিঁড়ে ফেলা উচিত, তাদের তো চোখ গালিয়ে দিয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়া উচিত, যারা বাংলাদেশটাই চায়নি। তারা আবার রাজনীতিতে পাল্লা নিয়ে নামে, পাল্লা দিয়ে নামে, আল্লাহর দোহাই দিয়ে। আমরা এগুলো বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে, একজন সচেতন মানুষের পক্ষ থেকে, নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে বলবো যে এই যে গণভোটের নামে যে বাটপারি, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে বয়কট করতে হবে। বাংলাদেশের 20 কোটি জনগণের একজন মানুষও বুঝতে পারছে না তিনি কেন হ্যাঁতে ভোট দিবেন, তিনি কেন নাতে ভোট দিবেন। তাদের ভোট দেয়াই উচিত না, কারণ এতগুলো বিষয় নিয়ে তো আর গণভোট হয় না। তাহলে সহজভাবে নোবেল বিজয়ী ইউনূস সাহেব আপনি বলেন যে আপনি আগামী 50 বছরের জন্য বাংলাদেশে থাকতে চান, মানুষ হ্যাঁ ভোট দেখ বা না ভোট দেখ, সহজ। আপনার তো এত ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে এত কাহিল করে ভোটের আমার টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে, এত টাকা খরচ করে ভোটের আয়োজন করার দরকার নাই। তাই আমরা বলতে চাই এই গণভোট আমরা চাই না। এবং স্বৈরাচার দল আগে যে 17 বছরে তারা স্বৈরাচারী করেছিল, এই 17 মাসের তার থেকেও বেশি স্বৈরাচারী আমরা দেখেছি। তাই আমরা বলবো যে এরাই দুর্নীতিবাজ, এরাই স্বৈরাচার, অতএব আমরা কোনো ভোট দিতে চাই না। এই গণভোট ষড়যন্ত্র, এই গণভোটকে বয়কট করা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। অতএব আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের পক্ষে থাকি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। আজ এই শুক্রবারের দিন যে যেখান থেকে এসেছেন সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। যে এই পর্যায়ে একজন মুক্তিযোদ্ধার কথা শুনবো। তিনি বলছিলেন যে আমি কি বলবো, আমি একটু বলে দেই। দেখেন 87টা পার্ট তারা রেখেছে। সেই 87টা পার্টের 44টা হচ্ছে সংবিধানকে সংস্কার, আর 43টা হচ্ছে আনুষাঙ্গিক সংস্কার। এই যে 87টা কি সংস্কার করবে আমি কিন্তু জানি না। আমার মুক্তিযুদ্ধ, আমার স্বাধীনতা, আমার স্বাধিকার, আমার জাতীয় পতাকা, আমার জাতীয় সঙ্গীত সব কিছু এখন হুমকির মুখে। সামগ্রিকভাবে এই বিষয় নিয়ে এই যতটুকু তিনি অনুধাবন করেন সে বিষয়ে কথা বলবেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। আমন্ত্রণ জানাচ্ছি তাকে। আসসালামু আলাইকুম। গোল টেবিল অনুষ্ঠানে মোমিন মেহেদী সাহেবের নেতৃত্বে আমি এখন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের কী কর্তব্য, যে ইন্নু সাহেব যে হা না ভোট দিছে, এটা কিসের ভোট দিছে আজ পর্যন্ত আমরা এটা কেউ বুঝতেই পারতেছি না। হা কিসের জন্য, না কিসের জন্য, এবং এতে কি আছে সেগুলিও আমরা জানি না। তা এখন আমরা এটা কি করব? আমরা কি দিব ভোট? কোথায় দিব? কিভাবে দিব? এটা তো আমরা জানা নাই। অতএব আমরা ভোট না দিলেই মনে হয় সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, এটাই। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্যারের কথা শুনলাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন দৈনিক জনতার সংবাদের সম্পাদক, আমাদের অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতি মোমিন মেহেদী এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভাই
আমাদের রণাঙ্গনের সাথী এবং কলম যোদ্ধা হিসাবে বুলবুল সাহেব, সাইবুল সাহেব এবং আরও যারা আছেন সাংবাদিক, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই স্বল্প পরিসরে গোল টেবিল বৈঠকে আপনারা সবাই এসছেন, নিজেদের মতামত পেশ করেছেন, আমার শুনে খুব ভালো লাগলো। এবং আজকে দুটো ভাগে বক্তব্য এসছে, একটি হলো ফ্যাসিবাদী সরকার এবং মব বাহিনী, কিংস পার্টি। এটা নিয়ে আমি এতক্ষণ ভাবছিলাম যে কি বলবো না। তো অনেক সময় বলার ইচ্ছা থাকলেও বলতে সাহস করি না। একটু আগে আপনারা শুনেছেন কেন সাহস করি না, যে আমি এখান থেকে যখন গাড়িতে উঠবো তার আগেই বোধহয় মব সন্ত্রাস হতে পারে, এমন হতে পারে। যাই হোক, এই জন্য অনেক কথা বলি না। আগে অনেক লিখতাম, ফেসবুকে লিখতাম, পত্রিকায় লিখতাম, অনেক বড় বড় কথা লিখতাম। এখন ইদানিং সেই লেখাগুলো ভুলতে বসেছি। লিখতে কষ্ট হয়, না লিখলেও কষ্ট হয়। তবু মাঝে মাঝে একটু ছোটোখাটো করে লিখি, জামাতের বিরুদ্ধে লিখি। কিন্তু আসলে ইউনূস সাহেবের বিরুদ্ধে আমি সরাসরি লিখতে চেষ্টা করি না। কেন করি না? এখানে আমার সহযোদ্ধা রণাঙ্গনের সাথী সিরাজ ভাই জানেন যে ইউনূস সাহেব যখন ক্ষমতায় ছিলেন না, যখন ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু ইউনূস সাহেবের বিরুদ্ধে আমি অনেক ভূমিকা পালন করেছি। যেমন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রাষ্ট্রদূত অফিসে অনেক চিঠি আমার মাধ্যমে গেছে যে উনি দেশপ্রেমিক নন। আমি প্রমাণ করেছি দেশপ্রেমিক নন। কোনোদিন 21শে ফেব্রুয়ারিতে উনি শহীদ মিনারে কখনো যাননি, কখনো তিনি স্মৃতিসৌধে কখনো যাননি, কখনো তিনি বড় বড় অনুষ্ঠানে, স্বাধীনতা সংগ্রামের অনুষ্ঠানে যাননি বলেই উনি যে দেশপ্রেমিক না, এটা প্রমাণিত হয়েছে। তবে ফ্যাসিবাদ সরকার যেটা আমরা বলছি, হ্যাঁ, উনি কথা উঠেছে যে ফ্যাসিবাদ কেন হলো। উনি আত্মীয় স্বজনকে প্রশ্রয় দিয়েছেন এবং উনি অনেক উন্নতিও করেছেন। যেখানে উন্নতি হয় সেখানে ঘুষের ব্যবসা হয়। আগে আমরা যারা পত্রিকার সম্পাদক, আগে তথ্য মন্ত্রণালয়ে কোনো ঘুষ দিতে হতো না, কর্মপত্র নিয়ম মাফিক পেতাম। এখন নায়েব সাহেবের আমল থেকে শুরু হয়েছে মাহবুব সাহেব পর্যন্ত আমার কাছে অফার এসছে, আমি কখনো ঘুষ দেই না, ঘুষ নেও না। এবং 1.5 লাখ থেকে 1.5 লাখ পর্যন্ত তারা ঘুষ নিয়েছে, মাহবুব সাহেব এবং নায়েব সাহেব। তো কাজেই এই টাকাগুলো কোথায় গেছে? এই টাকাগুলো তাদের, আপনারা জানেন যে বন্যা একটা হয়েছিল, যে বন্যার মধ্যে 20 কোটি টাকা তারা চাঁদা তুলেছে। সেই চাঁদার হিসাব কিন্তু ইদানিং দেখছি যে জনগণ তাদের কাছে হিসাব চাচ্ছে। আর নির্বাচন করতে এসেছেন, আগে ওই চাঁদার হিসাব দেন, ওই বন্যার তহবিল হিসাব দেন। তো আমরা যে সমস্ত কর্মকাণ্ড দেখছি, এখানে কথা উঠেছে আমরা ভোটে যাব না। উনি একটা কবিতার লাইন করেছেন, আমরা যদি ঘুম থেকে না উঠি কেমনে সকাল হবে। আমরা নির্বাচনে অবশ্যই যাব। কেন যাব? যে যদি না যাই তাহলে জামাত ক্ষমতায় আসার একটা সূত্র হয়ে যাবে। এই কারণে আমরা যদি ভোট না দিই জামাতের বিরুদ্ধে, তাহলে জামাত সে ভোটগুলো পেয়ে যাবে। এই কারণে জামাতের লোকগুলো কিন্তু কেন্দ্রে যাবে, তাহলে আমরা সংখ্যালঘিষ্ঠ হয়ে যাব। এবং সংখ্যাগরিষ্ঠ করার জন্য অবশ্যই আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে এবং আমরা না ভোট দিতে চেষ্টা করব। এবং না, আমরা যারা স্বাধীনতা সংগ্রামী, আমরা কখনো হা ভোট দিব না। এই কারণে আপনারা জানেন যে আমরা এখন জয় বাংলা বলতে পারি না। আমাদের জয় বাংলা বলা এখন হারাম হয়ে গেছে। এটা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি তখন জয় বাংলা দিয়ে স্লোগান দিয়েছি। ইভেন আমরা
18 জুলাই পর্যন্ত আমরা জয় বাংলা স্লোগান দিয়েছি এবং বায়তুল মামুদ ক্রিকেটে আমরা সভা করেছিলাম সেই সভা। এরপরে আমরা আর জয় বাংলা বলতে পারছি না, আমাদের মুখে এখন কষ্ট লাগিয়ে দিয়েছি। আমরা স্বৈরাচার কেন বলি? স্বৈরাচার তখন যখন শাসন ব্যবস্থা আমাদের যখন দুর্বল হয়ে যায়, তখন স্বৈরাচার কী করে? তখন তার ইচ্ছা মতো শাসন করে। তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দুর্বল হয়ে গিয়েছিলেন বলেই, এবং তিনি ফ্যাসিবাদ বা স্বৈরাচার হয়েছিলেন। তো এই কারণে উনি দেশ থেকে পালিয়ে গেছেন। দেশ থেকে পালিয়ে যেয়ে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন, তাদেরকে উনি রাস্তায় ফেলে চলে গেছেন। এই জন্য উনি পালিয়ে যাওয়াতে উনি কিন্তু বারবার বলছেন, আমি পালিয়ে যাওয়ার লোকটা, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি মরতে ভয় পাই না, উনি বলতেন। কিন্তু উনি মরতে ভয় পেয়েছেন, পালিয়ে যেতে নিজের যান বাঁচিয়েছেন। ইভেন সমস্ত আত্মীয় স্বজনকে আগেই পাঠিয়ে দিয়েছেন উনি। অতএব দেশের মানুষ জানে ওনারা কিন্তু অভাব নেই, এখন ভালো রাজকীয় হালে আছেন। সেখানে উনি কনফারেন্স করতেছেন, সেখানে বাংলাদেশের বিরুদ্ধে বক্তৃতা করতেছেন। উনি ইভেন না ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো কাজী আমি এই কারণে বলবো যে ওনার এই পালিয়ে যাওয়াটা উনি আমাদের ভালো লাগেনি। উনি বাংলাদেশকে একটি রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, বাংলাদেশের মানুষকে। আওয়ামী লীগকে উনি ধ্বংস করে দিয়ে গেছেন। আওয়ামী লীগের 20 বছর 30 বছর আগে আর দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। কাজে উনি যদি অ্যারেস্ট হতেন, 2600 লোক ক্যান্টনমেন্টে যখন অ্যারেস্ট হয়ে গেল, তারা কিন্তু ভালো আছে, কেউ কেউ চলে গেছে। হাসান মাহমুদ 100 কোটি টাকা দিয়ে উনি লন্ডন চলে গেছে, উনি বেলজিয়ামের নাগরিক। তো কাজে অনেকেই যারা টাকা দিতে পারেনি, তারা ক্যান্টনমেন্ট থেকে তারা জেলে চলে গেছে। আর যারা টাকা দিতে পারছে, তারা ঠিক মতো যার যার জায়গায় পৌঁছে গেছে। তো কাজে আমি বলবো উনি চলে যাওয়ার পরে আমরা কয়েকটা জিনিস আবিষ্কার করতে পেরেছি, যেমন মব সন্ত্রাসী, তারপরে 36 জুলাই, এবং আরেকটা হলো দ্বিতীয় স্বাধীনতা 24শে জুলাই 24। এই দ্বিতীয় স্বাধীনতা বলতে আপনারা অনেকেই জানেন, আমি গত মার্চ মাসে ডিসি অফিসে আমি প্রতিবাদ করেছিলাম এবং সকলের সামনে। সেই সময় বলেছিলাম যে মুক্তিযুদ্ধ 71কে অপমান করা আমরা কিছুদিন বরদাস্ত করবো না। মুক্তিযুদ্ধের জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দেশের পতাকা পরিবর্তন করেছি, মা বোনের ইজ্জত রক্ষা করেছি, একটি নতুন বাংলাদেশ তৈরি করেছি আমরা। আর তোমরা কি করেছো? তোমরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তোমরা মানুষকে ধোঁকা দিচ্ছ। দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই। দেশের স্বাধীনতা অর্জন একবারই হয়, বারবার হয় না। তো এখন তারা সেই 47 সাল থেকে 71 বলে না, 24 পর্যন্ত বলে। এটা জামাত ইসলামের নতুন স্লোগান। আমাদের জামাত ইসলামকে মুখ বন্ধ করতে হলে আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে। আমরা জামাত ইসলামকে পছন্দ করি কি করি না, এর প্রমাণ হচ্ছে ভোট কেন্দ্রে গিয়ে আমরা না ভোট দেব এবং জামাত ইসলামকে প্রতিহত করব। জামাতের বিপক্ষে ভোট দিব আমরা। কাকে ভোট দিব এটা আমি বলবো না। আপনার পছন্দ আপনি ভোট দেবেন, কিন্তু জামাতকে ভোট দিবেন না। জামাত আমাদের দেশের শত্রু, জামাত মুক্তিযুদ্ধের শত্রু, এবং এই দেশকে তারা ধ্বংস করে দিবে। কারণ একটু আগে আমি বলছিলাম ঘরোয়াভাবে যে একটি ছবি দিয়েছে আজকে, যে সেই রাজবাড়ির একটা ছবি দিয়েছে যে লক্ষ লক্ষ লোক জামাতের মিটিংয়ে হাজির হয়েছে, এবং সেই জামাতের মিটিংয়ে হাজির হয়েছে ডাক্তার শফিকুলের বক্তব্য শোনার জন্য। এক জায়গায় কুটিও বলেছে। যাই হোক, সেখানে দেখা গেল আমি এটা যখন ক্লোজ করলাম, তখন দেখি এটা ওই আর্জেন্টিনার জেতার সেই ছবিগুলো, এবং তারা খালি গায়ে। তো আমি মন্তব্য করলাম, জামাতের নেতারা মিটিং করতে যায়, খালি গায়েও যায়, এটা আর্জেন্টিনার একটা ছবি। তো যাই হোক, এই ধরনের মিথ্যাচার, তাদের ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, বেহেশতের চাবি তাদের ভোট দিলে পাওয়া যাবে, এই সমস্ত কারণে আমি মনে করি জামাতকে প্রতিহত করতে হলে ভোট কেন্দ্রে যেতে হবে।
ভোট কেন্দ্র না গেলে না ভোট হবে না, হা ভোটে জিতে যাবে। তবে ইনুস যেটা করছেন, উনি সরকারিভাবে হা ভোট পক্ষে দিতে পারেন না, এটা অন্যায়। আমি যখন প্রথম ব্যানার দেখলাম সরকারি ভবনগুলোতে, তখন দেখেছি এটা জঘন্য অন্যায়। তখন থেকে আমি এই সরকারকে আমি অপছন্দ করি। সাংবাদিক শফিকুল ইসলাম, যিনি ওনার তথ্য উপদেষ্টা, উনি এমনভাবে কথা বলেন, নাহিদকে বলে এই যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী, এই যে নির্লজ্জ কথাবার্তা, এগুলো আমাদের কাছে মানায় না। হ্যাঁ, শফিকুল তো আমাদের চেয়ে অনেক ছোটো, আমার মনে হয় শিশুদের মধ্যে কথাবার্তা বলেছে। তো কাজেই আমার ধারণা, আমি অনুরোধ করব যে আপনারা এখানে যে বক্তব্য এসে না ভোট কেন্দ্রে যাব না, এই কথাটা আপনারা কখনো বলবেন না দয়া করে। আমি আপনাদের তো নির্দেশ করতে পারি না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি অনুরোধ করব, মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি যারা মুক্তিযুদ্ধ যারা পছন্দ করেন, যারা দেশকে ভালোবাসেন, তারা না ভোট দেবেন, এবং না ভোট সঙ্গে সঙ্গে আপনারা কাকে ভোট দিবেন, জামাতকে ছাড়া বিকল্প যে তারা তাকে ভোট দিবেন, আপনাদের পছন্দ। আমি আরেকটি কথা আমি এখানে উঠে আসছে, যে সেটা হলো তিনি নাকি সম্মানী ভাতা বাড়িয়েছেন। এটা কাল্পনিক কথাবার্তা, হ্যাঁ, এটা সত্য না। আপনারা হয়তো জানেন না, এই 20,000 টাকা ভাতার প্রথম ড্রাফটটা আমার হাতের। মমিন মেহেদি জানে ভালো করে, বিগত সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রী যারা যারা ছিলেন তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। যখন তখন আমার বন্ধু শেয়াজ ভাই, উনিও আমার সঙ্গে থাকতেন, দেখেছেন যে প্রতিটা ড্রাফট 2 মন্ত্রী সময় আমাকে নিয়ে ড্রাফট, রাত্রে গিয়ে বাসায় নিয়ে ড্রাফট করাইতো, এবং শুক্রবার দিন নিয়ে ড্রাফট করাইতো। এবং আমার হাতে ড্রাফট ছিল 12,000 থেকে 20,000 এই ভাতা। এই ভাতাটাও শেখ হাসিনা বাড়িয়েছেন। শেখ হাসিনা বাড়ানোর পর থেকে আর কোনো ভাতা বাড়েনি। তবে আরেকটি কথা আমাকে বলতে হয়, ইদানিং যে একটা চিকিৎসা ভাতা বাড়ছে যুদ্ধাহত এবং খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য, সেটা সাধারণ মুক্তিযোদ্ধা না। আপনারা অনেকেই জানেন না, এই বিগত আওয়ামী লীগ সরকার আমলে মুক্তিযোদ্ধাদেরকে অনেক হেয় প্রতিপন্ন করা হয়েছে। কেন করা হয়েছে? এটা কিসের চক্রান্ত আমরা জানি না। কারণ মুক্তিযোদ্ধা যারা করেছি আমরা, 72 সালে আমাদেরকে, তখনকার ছিল সার্কেল অফিস, এখন বর্তমানে সদর থানা বলা হয়। এই সার্কেল অফিসে আমাদের 2বার টাকা দিয়েছিল যারা যুদ্ধ করেছি। 2বার, একবার কম্বল দিয়েছে, একবার সোয়েটার দিয়েছে সঙ্গে। তখন যদি গ্যাজেটটা করে ফেলতেন বঙ্গবন্ধু, তাহলে কিন্তু এত মুক্তিযোদ্ধা তৈরি হতো না। তাহলে আওয়ামী লীগ এই ভুলটা করেছে বিদায়। এইবার আওয়ামী লীগ আবার 96 সালে একটা ষড়যন্ত্র করলো আহাদ চৌধুরীকে দিয়ে। আহাদ চৌধুরী 25,000 মুক্তিযোদ্ধা ব্ল্যাঙ্ক সই করে দিল শেখ হাসিনা। উনি কেন ব্ল্যাঙ্ক সই করলেন? উনি 25,000 মুক্তিযোদ্ধা তৈরি করলেন পয়সার বিনিময়ে। সে আহাদ চৌধুরী কিন্তু আর ভোট পাচ্ছে না এখন। ঠিক তেমনিভাবে পরবর্তী সময় এই 18 সালের পর থেকে এমপিরা চিন্তা করলো, যত মুক্তিযোদ্ধা বানাতে পারবো তত পয়সা বেশি পাবো। এবং আমি মাঝে মাঝে জামুকের মিটিংয়ে থাকতাম, মাঝে মাঝে আমাকে ডাকতেন মন্ত্রীরা, আমি যেতাম। দেখেছি হাসাহাসি হতো, সর্বোচ্চ 12 লাখ পর্যন্ত উঠেছিল, টেন্ডার উঠেছিল। হ্যাঁ, এবং আমি একদিন এমপিকে প্রশ্ন করেছিলাম যে আপনার রিকমেন্ডে একজন রাজাকার, একজন মুক্তিযুদ্ধ হয়েছে, আপনি কি করলেন? এটা কি করলেন আপনি? উনি উত্তর দিলেন একটু হেসে, বললেন যে আপনি ওনাদের বলেন রাজাকার লিস্টে নাম না দেওয়ার জন্য। এটি উত্তর হলো? আমাদের ইজ্জত চলে গেছে কিন্তু আওয়ামী লীগ আমলি, যার জন্য মুক্তিযোদ্ধারা কিন্তু এখন সরব নয়। এই কারণে এত মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা করেছে কারা? আওয়ামী লীগ করেছে। এবং আওয়ামী লীগের এই কারণে আমরা ভালো নাই। কিন্তু 20,000 টাকা মুক্তিযোদ্ধার ভাতা এই যে ইউনিট সরকার দিচ্ছে, এটা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদি আমাদের বন্ধ করে দেয়, জামাতের সাথে বন্ধ করেই দিবে। এবং এই জন্য জামাতের বিপক্ষে প্রতিটা মুক্তিযোদ্ধা। গতকাল আমি 3টে জেলা থেকে ফোন পেয়েছি, যেহেতু আমি সেন্ট্রাল কমিটিতে
কাজ করেছি আগে, এ কারণে সবাই আমাকে টেলিফোন করে। ভাতা না, যেমন এবার ভাতা দেরি হচ্ছে, আরও 1 সপ্তাহ লাগবে। কেন লাগবে সেটা উত্তর আমাকে দিতে হলো, কারণ আমাকে মন্ত্রণালয় বলে দিয়েছে যে জুলাই মাসে এবং জানুয়ারি মাসে ভাতাটা একটু দেরি হবে, কেননা 6 মাস অন্তর অন্তর বাজেটটা আসে, এই কারণে। তারপরে মুক্তিযোদ্ধারা বলছে কাকে ভোট দিব, মুক্তিযোদ্ধা আমাকে ফোন দিয়ে বলে শাহজাহান ভাই কাকে ভোট দিব, আমি একটি উত্তর দিই, মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকদের ভোট দেবেন না, জামাতকে ভোট দিবেন না। ঠিক, আপনারা আপনাদের পছন্দ মতো যারা ক্ষমতা যেতে পারবে এমন লোককে ভোট দিবেন, কিন্তু জামাতকে ভোট দিবেন না, আমি সোজা বলে দিচ্ছি। এবং আমার কাছে প্রতিদিন 10-12টা টেলিফোন আসে। কাজে আমি বলবো মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি ফিরে আসুক। তবে হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের যা কিছু করেছেন, যেটা ভালো করেছেন, ভাতা, চিকিৎসা, যেমন একজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ 3.5 লক্ষ টাকা চিকিৎসা ভাতা পেতে পারে মৃত্যুর খুব কঠিন রোগের জন্য, এটা শেখ হাসিনা করেছেন। এবং 20,000 টাকা ভাতা কী করেছেন শেখ হাসিনা, কেমনে করেছেন সেটা আমি আজকে এখানে ব্যক্ত করবো না, আরেকদিন সময় পেলে ব্যক্ত করবো, কারণ আমাদের সময় এসেছে। কাজে যেটুকু করেছেন শেখ হাসিনা করতে পেরেছেন। এবং 3,000 থেকে শুরু করে আজকে 20,000 টাকা ভাতা পাচ্ছে শেখ হাসিনার ভাতা পাচ্ছে, এটা শেয়ার করতে হবে। শেখ হাসিনা উন্নতি করেছে দেশকে, এটি শেয়ার করতে হবে। তবে তিনি তার প্রশাসন দুর্বল ছিল বলেই বাংলা, এবং বঙ্গবন্ধুর প্রশাসন দুর্বল ছিল, এবং যার কারণে এই কারণেই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ফ্যাসিবাদী আখ্যা পেয়েছেন। বঙ্গবন্ধু হত্যার সময় আমি কিন্তু ঢাকায় তখন, কিন্তু আপনারা তো অনেকেই জন্ম হয়নি, আমি তখন ঢাকায়, তখন আমি একটি সরকারি চাকরিতে যোগদান করেছিলাম 75-এর মনে আছে। সেই সময় আমি দেখেছি একটা মিছিল বের হয় নাই, একটি লোক একটা টু শব্দ করতে পারে নাই, খালি বলছে শেখ মুজিব পরিবারকে হত্যা করা হয়েছে, এই পর্যন্তই। ঠিক তেমনি হবে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ব্যাপারে কোনো একটা মিছিল বেরোয়নি আজ পর্যন্ত, কারণ নিশ্চয়ই তারা দোষ করেছেন, এই দোষের জন্য তারা এফেক্ট হয়েছেন, এবং তারা আজকে তাদের নাম গন্ধ মুছে যাচ্ছে। এই কারণে সবাইকে ধন্যবাদ, আমি একটু সময় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য দিবেন আজকের গোলটেবিল বৈঠকের সভাপতি, নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক প্রবর্তক, নতুন ধারা বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব মোমিন মেহেদী। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। একদমই বেশি সময় নিব না। যারা কষ্ট করে এসেছেন, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, আমাদের প্রিয় অভিভাবক, উপস্থিত হয়েছেন আরেকজন অভিভাবক যার সাথে আজকেই প্রথম পরিচয় হয়েছে। তিনি কথা না বললে আমার মনে হয় যে তার যে চিন্তা চেতনার জায়গা সেটা অনেক দৃঢ়। সেই প্রিয় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আমরা তার প্রতি কৃতজ্ঞ যে তিনি আজকে এসেছেন আমাদের এই আয়োজনকে সফল করতে, এবং সত্যিকার অর্থে সাহসের বাতিঘর যারা, তারা আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কবি সাইফুল ইসলাম চৌধুরী, নাসিরউদ্দিন বুলবুল, উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা শান্তা ফারজানা, উপস্থিত রয়েছেন আমাদের ডাক্তার নূরজাহান নীরা, মনির জামান, ওয়াজেদ রানা, হাসিম ভাই এবং মহিদুল মল্লিক সহ আমাদের প্রিয় সংবাদ যোদ্ধা যারা উপস্থিত রয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু জুমার নামাজ আজান দিয়ে দিয়েছে ইতিমধ্যে, আপনারা যদি গণভোটে যান আর যদি কোনো কারণে না ভোট দেন, তাহলে কিন্তু আপনাদের ভোটটা, ওই যেই ভোটটা আপনি দিয়েছেন আপনার প্রার্থীকে, সেই ভোটটাও আর কার্যকর হবে না, এমন একটা জায়গায় কিন্তু তারা নিয়ে গেছে। এটা হয়তো খেয়াল করেননি আপনারা। যদি আপনি না ভোট দেন আর আপনার ওই ভোটটা দেন, হ্যাঁ, তাহলে আপনার এই ভোটটা পোস্টাল ব্যালটের বেলায়, হ্যাঁ, তাহলে এই ভোটটা কার্যকর হবে না। এই যে একটা মানে খুব সূক্ষ্ম চাল তারা চেলেছে, সেই চালের সাথে একটা আমাদের আজকের আয়োজনের অতিথি আমাদের প্রিয় অভিভাবক শাহজাহান আলী বলেছেন যে আমরা ভোট দিতে যাব। ভোট যে দিতে যাব, আমি যে হ্যাঁ ভোট দিব বা না ভোট দিব, আমি যে না ভোটটা দিব সেটাও যে হ্যাঁ হয়ে যাবে না, তা আমি কিভাবে বলবো? কারণ ভোটে তো একটা ইঞ্জিনিয়ারিং হবেই। এখন পর্যন্ত এই আজকে এখন 12টা 31 মিনিট 13 সেকেন্ড, এখন পর্যন্ত যেই চাল তারা চালছে, প্রতিটা চালই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং চাল।
সেই ইঞ্জিনিয়ারিংয়ের চালে আমি যে কষ্ট করে যাব কেন্দ্রে, তারপর আমি বাসায় ফিরতে পারবো কিনা তারও তো কোনো নিশ্চয়তা না। কারণ বাংলাদেশে এখন নির্বাচন কমিশনের সামনে প্রার্থীকে আহত করা হয়, নির্বাচন কমিশনের সামনে, যেখানে নির্বাচন কমিশনের সামনে প্রার্থী আহত হয় এবং হেভিওয়েট প্রার্থী আহত হয়, সেখানে আপনি আমরা ভোট দিতে গিয়ে যদি তারা বুঝতে পারে যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, ও তো কোনোদিন হ্যাঁ ভোট দিবে না, ও তো নাই দিবে, তাইলে আপনি কতটা নিরাপদে বাসায় ফিরতে পারবেন, আমি কতটা বাসায় ফিরতে পারবো, সেটাও আলটিমেটলি প্রশ্ন তৈরি হচ্ছে। এমত অবস্থায় নতুন প্রজন্মের পক্ষ থেকে যারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সত্যিকার অর্থে বিশ্বাসী, আমরা মুক্তিযুদ্ধের চেতনা মানে মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসায়ী না, কিন্তু অনেকে ভাবতে পারেন মুক্তিযুদ্ধ চেতনা মানে ব্যবসায়ী। আসলে গত এই 30 বছর আমি এই সংগঠন করছি, লেখালেখি করছি, ঢাকাতে প্রায় 26 বছর, আমি কোনোদিন কেউ বলতে পারবে না যে আমাদের আহামরি কোনো টাকার হেরফের হয়েছে। আজকে যেমন নাহিদের বাবার 100 কোটি টাকার খোঁজ আমরা পাই, সার্জিসের প্রায় 200-250 কোটি টাকার খোঁজ আমরা পাচ্ছি, সজীব ভুইয়ার প্রায় 450-500 কোটি টাকার খোঁজ আমরা পাচ্ছি। যেই সজীব ভুইয়া রাস্তায় খেত, রাস্তায় থাকতো, ক্যান্টিনে 11 টাকা দিয়ে 11 টাকার যে মিলের খাবার সেটা খেতে তার কষ্ট হয়ে যেত, সেই সজীব ভুইয়ার এখন 450-500 কোটি টাকা হয়ে যাচ্ছে। কিন্তু মমিন মেহেদীদের, শান্তা ফারজানাদের, নূরজাহানিরাদের কোনো এরকমের কোনো অপশনই ছিল না। কারণ আমরা কখনোই মহাজোটে গিয়ে হালুয়া রুটির ভাগ নিতে হবে, যুগপথে গিয়ে হালুয়া রুটির ভাগ নিতে হবে, বাম মোর্চায় গিয়ে হালুয়া রুটির ভাগ নিতে হবে, সেই ভাগাভাগির রাজনীতি আমরা করি নাই। যে কারণে এখনও আলবাত এখনও একাট্টা আমরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের জায়গাতে, সেই মুক্তিযুদ্ধের পক্ষকে ধারণ করি। বিধায়ী বলতে চাই, নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারে তাহলে এই নির্বাচন আমরা অ্যাভয়েড করব, বর্জন করব না, বয়কট করব না। কারণ বয়কট তো আওয়ামী লীগ করেছে, আমরা বয়কট বললে বলবো যে ও তাহলে এটা আওয়ামী লীগেরই একটা মনে হয় সেকেন্ড টিম বা থার্ড টিম। আমরা কোনো টিম নই। টিম হলে তো আওয়ামী লীগের ক্ষমতার সময় আমাদের অনেক সুযোগ ছিল। প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আজকে যারা কষ্ট করে এই গোল টেবিলকে, স্বল্প পরিসরের গোল টেবিলকে আওয়াজে পরিণত করেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কেননা এই আওয়াজটাই সবচেয়ে বড় আওয়াজ। যখন 96টা নিবন্ধিত অনিবন্ধিত পলিটিক্যাল পার্টি জোয়ারে গা ভাসিয়ে ইউনিসের সাথে হ্যাঁ হ্যাঁ বলছে, তখন আমরা না না বলছি। কারণ এই না মানেই বাংলাদেশ, এই না মানেই স্বাধীনতা, এই না মানেই সার্বভৌমত্ব। সবাইকে কৃতজ্ঞতা। জুমার নামাজের কারণে আমাদের আয়োজন সংক্ষেপ করেছি। ভালোবাসা সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই একটু বসেন, একটু বসেন। ছবি নিতে। একটা